সম্পূর্ণা এই চক্রবর্তী বাড়িতে বিয়ে হয়ে আসা থেকেই দেখছে ও সরল সাদাসিধা শান্তশিষ্ট ভালো মানুষ শাশুড়ি বীণা দেবীর সাথে সবাই খুব খারাপ ব্যবহার করে আর উনি হেসে উড়িয়ে দেন। সম্পূর্ণা একটা ছোট্ট পরিবার, মানে বাবা মা ভাই আর ও নিজে, এই চারজনের সংসার থেকে এসেছে এই বিরাট যৌথ পরিবারে। এত লোক আর তারা একসাথে যে এমন ভাবে থাকতে পারে তা ও না দেখলে জানতেই পারত না। এই বাড়িতে প্রতিদিন প্রায় 20 জনের উপর লোকের পাত পড়ে। মাঝে মাঝে এটা আবার বেড়েও যায়। সবই ঠিক আছে, কিন্তু ওর শাশুড়ি মাকে দেখলে ওর খুব কষ্ট হয়। উনি যেন এ বাড়িতে বড্ড অবহেলিত। সবাই ওনাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, আর পান থেকে চুন খসলে হাজার কথা শোনাতেও ছাড়ে না। কথা শুনেও উনি কষ্ট পান না, বরং হাসি মুখে সব সহ্য করেন। প্রথম প্রথম সম্পূর্ণা এসব দেখে রেগে যেত, কিন্তু মুখে কিছু বলতে পারত না, কারণ ও যে এখন নতুন বউ। কিন্তু সবাই কেন ওনার সাথে এমন ব্যবহার করে সেটা ওর স্বামী সমুদ্রের কাছে জানতে চেয়েও কোনো সদুত্তর পায়নি। ও শ্বশুরমশাই বিভাসবাবু কেন নিজের বউয়ের এমন অপমান সহ্য করেন তাও বুঝতে পারে না। এই চক্রবর্তী বাড়িতে বিভাসবাবুরা 4 ভাই, আর সবার বউ বাচ্চা নিয়ে একই সাথে থাকেন, আর এখনো একই হেসেলে রান্না হয়। এবং এই রান্না বান্নার কাজ সবই বীণা দেবী কেবলমাত্র বুড়ি সহযোগী মানদা মাসির সাহায্যেই হাসি মুখে করেন। বীণা দেবীকে সবাই বড় মা বলে ডাকে, আর বাকিদের মেজমা সেজমা আর ছোট মা বলেই ডাকে। সেজমাই সম্পূর্ণাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছেন, কারণ ওনার বাপের বাড়ি সম্পূর্ণার বাপের বাড়ির কাছে, আর ওদের সাথে দূর সম্পর্কের আত্মীয়তাও আছে। সেই সুবাদেই সম্পূর্ণার বিয়ে হয়ে এ বাড়িতে আসা। মেজমা আর সেজমা সম্পূর্ণার শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করে। ছোট মা খুব চালাক। উনি মুখে কিছু না বললেও বড় 2 চাকে তাতাতে ছাড়েন না। সম্পূর্ণা মাঝে মাঝে রাগে ফেটে পড়ে, কিন্তু মুখে কিছু না বললেও ব্যবহারে বুঝিয়ে দেয় যে ও খুব অসন্তুষ্ট। দেখতে দেখতে সম্পূর্ণার বিয়ে 1 বছর পেরিয়ে যায়, মানে এখন সে একটু পুরনো হয়েছে। তাছাড়া সামনেই মেজমার ছেলে সপ্তর্ষির বিয়ে, তাই একটু হলেও পুরনো হয়েছে। এখন ওই 2 কাকি শাশুড়ির কথায় প্রতিবাদ করে বলে ওর সাথেও ওরা খারাপ ব্যবহার করতে যায়। কিন্তু শিক্ষিতা রুচিশীলা সম্পূর্ণা আচার ব্যবহারে বুঝিয়ে দেয় ইট মারলে পাটকেলটি খেতে হয়। এইটা ওনারা কিছুটা হলেও বুঝেছেন। সম্পূর্ণা দেখেছে বাড়ির বড়রা ওর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলেও ছোটরা কিন্তু ওনাকে খুব ভালোবাসে, আর বিশ্বাস আর ভরসাও করে। সম্পূর্ণা ওদেরকে হাতিয়ার করেই মেজ সেজ আর ছোট মাকে শাস্তি দিতে চায়। এদিকে সম্পূর্ণা দেখে ও শ্বশুরমশাই ঠিক সময় মতো হাতের কাছে ওনার প্রয়োজনীয় জিনিস, মানে রুমাল মোজা আর পালিশ করা জুতো পাননি বলে চিৎকার করে ওর সামনেই ওর শাশুড়ি মাকে যা নয় তাই বলে অপমান করেন। কেবল গায়ে হাত তুলতে বাকি রাখেন। ওর শাশুড়ি মা কিন্তু নির্বিকার, কিচ্ছু গায়ে না মেখে হাসি মুখে ওনার জুতো নিজের শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করে দেন, এবং মোজা জোড়া পায়ে পরিয়ে দিয়ে জুতো জোড়াও পায়ে ঢুকিয়ে দেন। এটা দেখে সম্পূর্ণার চোখের জল বাঁধ মানেনি। অঝরে কেঁদে কেঁদে ও ওর শ্বশুরের সামনে গিয়ে ওর শাশুড়ি মায়ের হাত ধরে টেনে নিয়ে ঘর থেকে বের করে আনতে আনতে বলে, তোমার কি আত্মসম্মান নেই? তুমি কার থেকে কিসে কম যে সবার মুখ ঝামটা শুনবে? শ্বশুরকে শুনিয়ে আরো বলে, আজ থেকে যে যার কাজ নিজে করবে, তুমি কেবল সবাইকে ফরমায়েশ করবে, এটাই আমার শেষ কথা। ওর কথা আর রণচণ্ডী মূর্তি দেখে ওখানে যারা রঙ্গ তামাশা দেখছিল সেই 3 যা থেকে আরম্ভ করে শ্বশুর মশাই পর্যন্ত থতমত খেয়ে যায়। পরে একদিন ও ওর শ্বশুর মশাইয়ের কাছে স্পষ্ট জানতে চায়, বাবা, তোমার রাগ হয় না? তোমার সামনে অন্য কেউ যখন মাকে অপমান করে তুমি বা মায়ের সঙ্গে এমন ব্যবহার করো কেন? কথাটা শুনে উনি প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে
পুরুষত্ব জাহির করতে চেঁচিয়ে বলেন, এমন অশিক্ষিত পাগলিকে যে তাড়িয়ে না দিয়ে এতদিন খাইয়ে পরিয়ে এ বাড়িতে রেখেছি, এটা ওর কপাল ভালো। সম্পূর্ণা মুখে কিছু না বললেও মনে মনে বলে, এই অশিক্ষিত পাগলিটাই তোমার শিক্ষিত সন্তানের মা। পরে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ওনার বয়স হলেও এই বয়সেই তোমার যোগ্য করে এমনভাবে তুলব যে ওনার কাছে তুমি লজ্জা পাবে। সম্পূর্ণা মেজমায়ের মেয়ে তিয়াশার সাহায্য নিয়ে বীণা দেবীকে শিক্ষিত করে তোলার কাজে উঠে পড়ে লেগে যায়। দুপুরটাকেই ওরা বীণা দেবীকে লেখাপড়া শেখানোর আদর্শ সময় মনে করে, কারণ এ সময় বাড়ির বাবা কাকারা আর ছেলে মেয়েরা অফিস বা স্কুল কলেজে যায়, আর কাকিমারা সবাই ভাত ঘুম দেয়। সম্পূর্ণা কল্পনাও করতে পারেনি যে ওর শাশুড়ির মনে এত সুপ্ত বাসনা ছিল, এত ইচ্ছা ছিল। উনি একবারও পড়াশোনা করবেন না বলেননি, বরং এতই আগ্রহ যে প্রতিদিন উনি নিজের থেকেই তাড়াতাড়ি কাজকর্ম সেরে সম্পূর্ণার ঘরে চলে আসেন। হয়তো পাকা মাথা বলে ওনার অক্ষর জ্ঞানও হয়ে যায় খুব তাড়াতাড়ি, এমনকি নিজেই দেখে দেখে লেখা আরম্ভ করে দেন। মাসখানেকের মধ্যেই উনি বাংলা বই পড়তে পারেন এবং লিখতেও পারেন। শুধু বাংলা পড়লেই তো হবে না, ওনাকে তখন অঙ্ক শেখানো হয় আর সাথে ইংরেজি। বছর খানেকের মধ্যেই সম্পূর্ণা ওনাকে পুরো বদলে দেয়। তিয়াশার চেষ্টায় উনি আধুনিকতার পরশ পান, মানে তিয়াশা কথা বলার ধরন চালচরণে আধুনিকতার ছোঁয়া লাগায়। কিন্তু উনি কিছুতেই সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরতে চান না, আর সাজগোজ তো করতেই চান না। তিয়াশা ওনাকে একদিন পাউডার মাখাতে গেলে উনি চুপচাপ মেখে নেন, পরে বলেন, জানিস, জীবনে এই প্রথম পাউডার মাখলাম। তোর জেঠুমুনি তো কোনোদিন কিচ্ছুটি কিনেই দেননি। একবার বলেছিলাম একটা লিপস্টিক কিনে দিতে, সবাই কি সুন্দর ঠোঁট রাঙায়, আমারও খুব ইচ্ছে করে। উনি কি বলেছিলেন জানিস? ওই সব রং মেখে সংসেজে কি বাজারে নাচতে যাবে? তারপর থেকে লজ্জায় আর কোনোদিন বলিনি। সম্পূর্ণার দিকে তাকিয়ে উনি আরো বলেন, আসলে কি জানিস, আমি সত্যিই তো অশিক্ষিত আর গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন তো, উনি আমার রূপ দেখে আমাকে পছন্দ করেছিলেন, কারণ উনি সবসময় চাইতেন গরিব ঘরের মেয়ে বউ করে এনে কন্যা দায়গ্রস্ত গরিব বাবা মায়ের মান বাঁচাতে। উনি তো শ্বশুরের অমতে আমার সাথে ওনার বিয়ে দেন। বল না, সত্যি তো একজন শিক্ষিত লোক কেন আমাকে পছন্দ করবেন? ওনার কোনো দোষ নেই। সম্পূর্ণা বলে, হ্যাঁ, সব দোষ তোমার। এবার দেখো না বাবা তোমাকে কেমন পছন্দ করেন। বিভাসবাবু বীণা দেবীর সাথে খারাপ ব্যবহার করলে সম্পূর্ণা যেমন প্রতিবাদ করে, তেমন বীণা দেবীও এখন দু চার কথা শুনিয়ে দেন। সম্পূর্ণা বলে, বাবা এবার কি মাকে পাগলি বলবে? মাকে আসলে তোমরা কেউ বুঝতে চাওনি। মায়ের চাওয়া পাওয়াগুলোর কোনো গুরুত্ব ছিল না তোমার কাছে। যে কাজটা এখন হলো সেই কাজটা তুমি যদি একটু নজর করতে, তাহলে অনেক দিন আগেই হতে পারত। মাকে যদি একটু আপন করে কাছে টেনে নিয়ে একটু সম্মান করতে, তাহলে মা অন্য কারোর কাছে অবহেলিত হতো না, আর পাগলির খেতাবটাও পেত না। বিভাসবাবু এখন সত্যিই বীণা দেবীর দেখভাল করেন, হয়তো সম্পূর্ণার ভয়ে। বীণা দেবীর জায়রা এতদিনে কিছুটা আন্দাজ করেছেন এবং বুঝতেও পেরেছেন সবই। সামনে পিছনে ওনাকে নিয়ে এখন রঙ্গ তামাশা করতে ভয় পান সম্পূর্ণার ভয়ে, তবে আড়ালে ওনাকে অন্তর টিপ্পনি দিতে ছাড়েন না। কিন্তু এখন যে বীণা দেবীর মুখে বোল ফুটেছে তা ওরা ভালোই বোঝেন। একদিন মেজমা বিনা কারণে সম্পূর্ণার শাশুড়িকে কিছু কথা শোনান। উনি প্রথমে চুপ করে থাকেন, কারণ ওনার প্রতিবাদ করার অভ্যাস যে নেই, কিন্তু ওনার মেজজা এমন মাত্রা ছাড়িয়ে যায় যে ওনাকে প্রতিবাদ করতেই হয়। আর প্রতিবাদ করাতে উনি এবার অন্য জায়দের দোসর করে ওনার উপর ঝাঁপিয়ে পড়েন। সম্পূর্ণা তখন বাথরুমে ছিল, অনেকক্ষণ ধরেই মেজবার গলা পাচ্ছিল এবং বুঝতেই পারছিল ও শাশুড়িকে উদ্দেশ্য করেই রাগ দেখাচ্ছেন।
তখন ওর শাশুড়ি মায়ের উপর খুব রাগ হচ্ছিল, কারণ উনি কোনো উত্তর না দিয়ে চুপ করে আছেন তাই। বাথরুম থেকে বেরিয়ে কাকি শাশুড়িদের কিছু না বলে ওর শাশুড়িকে বলে, মা, তোমার লজ্জা করে না ওনাদের সাথে কথা বলতে? ওনারা না হয় তোমার যোগ্যতা সম্বন্ধে ওয়াকিবহাল নন, কিন্তু তুমি তো জানো ওনারা তোমার নখের যোগ্য নন। বুঝতে পারছো না? তোমাকে এখন বাবা সম্মান দিয়ে কথা বলেন, সেটা ওনাদের পছন্দ নয়। ওনারা যে রঙ্গ তামাশা দেখতে পান না, তাতে তো ওনাদের রাগ হওয়ারই কথা। তুমি যে এখন বাজারের হিসাব নিচ্ছ, ব্যাংকের কাজকর্মের তদারকি করছো, সেটা ওনাদের কি ভালো লাগে? তুমি মূর্খ হয়ে থাকলে ওনাদের যে সুবিধা হতো, সেটা তো এখন হচ্ছে না। তাই তো এত রাগ তোমার উপর। এখন তো তুমি রূপে গুণে ওনাদেরকে ছাড়িয়ে গেছো, সেটা ওনাদের সহ্য হবে কেন? আরো অনেক কথা বলে সম্পূর্ণা ওনাকে ওখান থেকে টেনে নিয়ে চলে যায়। এমনিতেই সম্পূর্ণাকে ওরা একটু সমঝেই চলে। এমনভাবে প্রতি মুহূর্তে সম্পূর্ণা ওদের বুঝিয়ে দেয় ওর শাশুড়ি মার কাগজে কলমে ডিগ্রি না থাকলেও যোগ্যতায় কাউর থেকে কিচ্ছু কম নন। এইভাবেই সম্পূর্ণা বীণা দেবীর যোগ্য সম্মান ফিরিয়ে দেয়। সম্পূর্ণার চেষ্টায় আর বীণা দেবীর অদম্য ইচ্ছায় বীণা দেবীর নবজীবন পেয়েছেন। ঘরে ঘরে এমন প্রতিবাদী মুখ থাকা খুব দরকার। সরল সাদাসিধারা তাহলে পাগল বলে প্রতিপন্ন হবে না, অন্যায়ভাবে কেউ অত্যাচারিত হতে পারবে না। গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।